আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের নেক্সট ভিডিওতে। আমি গতদিন আলোচনা করছিলাম এর আগের ভিডিওতে যে কিভাবে আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবো গ এবং ঘ এর। আচ্ছা, তো আগের আলোচনায় আমরা দেখছিলাম যে চ্যাপ্টার সম্পর্কিত প্রাথমিক কিছু আলোচনা, অর্থাৎ মৌল কি, মোলার আয়তন কি এবং ঘনমাত্রা কি, এগুলো সম্পর্কে দেখছিলাম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমরা সাধারণত যারা এখন এইচএসসি পরীক্ষার্থী আছি তাদের কাছে অনেক সময় ভয় হয়ে দাঁড়ায় যে চ্যাপ্টারটা থেকে আমরা অনেক অ্যান্সারগুলো করতে পারি না, সাধারণত সময়ের অভাবে চ্যাপ্টারটা শেষ করতে পারি না, এই কারণে একটা সমস্যা দেখা দেয়, আবার কিছুটা ভয় কাজ করে, চ্যাপ্টারটা অনেক কঠিন। আচ্ছা, তো এখন আমি তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করছি যে যাতে খুব সহজে আমরা অনেকগুলো প্রশ্ন, যেমন বহু বোর্ডে একাধিকবার কমন আসছে বা বহু বোর্ডে বারবার একই ধরনের প্রশ্ন হয়েছে, এই ধরনের প্রশ্নগুলোর ভিত্তি করে আমার এই ভিডিওটা আর কি। তো আশা করি মোটামুটি যে টিপিক্যাল যে প্রশ্ন, অর্থাৎ আদর্শ যে প্রশ্নপত্র স্যারেরা প্রণয়ন করেন ওই ধরনের প্রশ্নের উপরে আমরা আলোচনা হবে এবং ইনশাআল্লাহ আশা করি যে কোনো না কোনো একটা প্রশ্ন নিশ্চয়ই কমন পড়বে। সাধারণত আমরা যখন অ্যান্সার করব পরীক্ষায় তখন এই তৃতীয় অধ্যায় থেকে আমার দুটো প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের ভিতরে কমসে কম একটা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবো যদি এই ভিডিওটা পুরোপুরি ফলো করি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আসি আমাদের গ এবং ঘতে সাধারণত কী কী প্রশ্নগুলো আসে। আচ্ছা, আমি বেশ কয়েকটা প্রশ্ন গবেষণা করে মোটামুটি দেখলাম যে আসলে কোন কোন প্রশ্নগুলো আসে। তা আমি আসলে বলি কোন কোন প্রশ্নগুলো আসে। আচ্ছা, এখানে আমি বেশ 5টা প্রশ্ন সেট করেছি যে আসলে এই 5টা প্রশ্নের উপর ভিত্তি করে মোটামুটি পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 5 ধরনের প্রশ্ন সাধারণত তোমার গ এ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন গ এ দেওয়া হবে। আচ্ছা, তো সেই প্রশ্নগুলো কি কি হতে পারে? প্রথম প্রশ্ন ধরলাম, দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে নির্ণয় করো। আচ্ছা, এটা একটা হতে পারে। আচ্ছা, হতে পারে দ্রবণদ্বয়ের বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। এটা তো প্রথমেই বললাম যে এ অধ্যায়ে অনেকগুলো বিক্রিয়া থাকে, ওগুলো সমতাকরণ করতে হবে। সমতাকরণ এটা আমার কাছে বেশ একটা ভালো প্রশ্ন মনে হয়েছে, যে এই প্রশ্নটা দেওয়ার একটা উপযোগী প্রশ্ন, এটার থেকেও এই প্রশ্নটা বেশ একটা ভালো প্রশ্ন, যার জন্য আমি এটাকে ডাবল স্টার মার্ক করে দিছি। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে যে উদ্দীপকের অ্যাসিড দ্রবণকে বা ক্ষার দ্রবণকে যাই দেখা থাকুক না কেন, একে 500 মিলি অথবা যত মিলি বলা হোক না কেন, প্রশ্নপত্র প্রণয়নের উপর ভিত্তি করবে। এখানে ধরলাম আমি 500 মিলি দ্রবণে পরিণত করলে ঘনমাত্রা কত হবে, অর্থাৎ উদ্দীপকে একটা অ্যাসিড বা ক্ষার দ্রবণ দেওয়া থাকবে এবং বলা থাকবে যে তাকে 500 মিলি দ্রবণে পরিণত করলে তার ঘনমাত্রা কত হবে। অথবা ওই ধরনের আরও একটা প্রশ্ন হতে পারে, উদ্দীপকের প্রমাণ দ্রবণটিকে কিভাবে ডেসিমোলার বা সেন্টিমোলার দ্রবণে পরিণত করা যায়। আচ্ছা, আমরা কি জানি প্রমাণ দ্রবণ কি? প্রমাণ দ্রবণ খুবই সহজ জিনিস, অর্থাৎ যে দ্রবণে তোমার ঘনমাত্রাটা জানা থাকে। তাহলে খেয়াল করতে হবে যে উদ্দীপকে যে কয়েকটা দ্রবণ দেওয়া আছে তার কোনটার ঘনমাত্রা জানা আছে, তাহলে ওই দ্রবণটি হবে প্রমাণ দ্রবণ এবং সেটিকে আমরা কীভাবে ডেসিমোলার বা সেন্টিমোলার দ্রবণে পরিণত করব। অর্থাৎ প্রমাণ দ্রবণের অবশ্যই একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, তার একটা আয়তন দেওয়া থাকবে, সেটাকে আমরা কীভাবে ডেসিমোলার সেন্টিমোলার দ্রবণে পরিণত করব। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে, যেমন যে কয়টা পাত্র দেওয়া থাকতে পারে, যেমন এ বি বা সি, যে কোনো পাত্র দেওয়া থাকতে পারে, এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। অর্থাৎ যে ঘনমাত্রা দেওয়া থাকবে ওই পাত্রের, ওর ঘনমাত্রাটাকে আমরা পিপিএম এককে নিয়ে যাব। আচ্ছা, তো এই প্রশ্নটা হচ্ছে সর্বাধিকবার আসছে। যদি খেয়াল করো তাহলে দেখা যাবে যশোর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, সিলেট বোর্ড 17, বরিশাল বোর্ডে 17, কুমিল্লা বোর্ড 16-তে, চট্টগ্রাম বোর্ডে 16-তে, যশোর বোর্ডে 15-তে, চট্টগ্রাম বোর্ডে 15-তে, বরিশালে 15-তে। কতবার আসছে, তার মানে স্যারদের মোস্ট ফেভারিট কোশ্চেন হচ্ছে এটাই, আমার কাছে মনে হয়েছে আর। আচ্ছা, আর একটা হতে পারে ওই ধরনের, এটা আসলে তেমন একটা লেস ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন পাত্রে এ দ্রবণে HCl বা H2SO4 বা সোডিয়াম হাইড্রোক্সাইড যাই থাকুক না কেন, এর আণবিক ভর বা পরিমাণ। আণবিক ভর তো জানো, আণবিক ভরকে কী দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল এম দ্বারা, আর পরিমাণকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। আগে আমরা বলছিলাম ডব্লিউকে কী দ্বারা প্রকাশ করা হয়? সরবরাহকৃত পদার্থের পরিমাণকে, এটা বোঝানো হয়। সে সরবরাহকৃত পদার্থের পরিমাণ নির্ণয় করতে পারে, বলতে পারে, অথবা বলতে পারে আণবিক ভর কত সেটা নির্ণয় করা বলতে পারে। আচ্ছা, তো আমরা সবই বললাম। আচ্ছা, এখন আমরা দেখি সাধারণত এ ধরনের প্রশ্নগুলো, অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে তৈরি করা হয়। আচ্ছা, ম্যাক্সিমাম প্রশ্নে তুমি যদি প্রশ্নের দিকে তাকাও তাহলে দেখবা এরকম একটা পাতা দেওয়া আছে, সাথে আর একটা পাতা দেওয়া থাকবে,
দুটো পাত্র থাকতে পারে, তিনটে পাত্র থাকতে পারে, বলা হবে এটা এ পাত্র, বি পাত্র, সি পাত্র। তো সেক্ষেত্রে এ পাত্রে একটা বিকারক দেওয়া থাকতে পারে, যেমন ধরো HNO3 নাইট্রিক অ্যাসিড, এবং এর একটা আয়তন দেওয়া থাকবে ধরো 250 মিলি, এবং হচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকবে 0.5 মোলার। এটা আমি ধরে নেওয়ার জন্য কি এরকম নর্মালি প্রশ্ন আসে। অপর একটা পাত্রে ধরো ক্ষার দেওয়া থাকলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, আয়তন দেওয়া থাকলো 50 মিলি, এবং এর ঘনমাত্রা দেওয়া থাকলো 0.01 মোলার। আচ্ছা, সিতে বলা হলো হচ্ছে AB, অর্থাৎ পাত্র দুটিকে মিশ্রিত করলে তার কীরকম কী আসতে পারে, এরকম করে প্রশ্নগুলো দেওয়া থাকে। এরপরে ধীরে ধীরে প্রশ্নগুলো সাজানো হয়, যে বলা হয় এদেরকে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কীরকম হবে, অর্থাৎ সর্বশেষ যে প্রশ্ন আমরা ঘতে যখন আলোচনা করবো তখন আর কি এরকম আসবে। আর এখন ঘতে তো আমরা আলোচনা করবোই যে ppm একক কীভাবে নির্ণয় করতে হয়, আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয়, বা অন্য কিছু কীভাবে নির্ণয় করতে হয়, এভাবে করে আমরা করবো। আচ্ছা, তো আমার এই ধরনের প্রশ্নগুলোই আসতে পারে। আশা করি ইনশাআল্লাহ এই ধরনের প্রশ্নগুলো যদি অ্যান্সার করতে পারি তাহলে সবগুলোই অ্যান্সার করা সম্ভব। আচ্ছা, তো আমরা প্রথম প্রশ্নের দিকে আলোচনা করি। সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট বললাম, দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে নির্ণয়। আচ্ছা, সে ppm এককে নির্ণয় করার জন্য আমার যে বিষয়গুলো জানতে হবে, স্যার ppm এককটা কি? আমরা ppm সম্পর্কে যে বিষয়টা জানি সেটা হচ্ছে ppm এর ফুল মিনিং কি? পার্টস পার মিলিয়ন ইউনিট, অর্থাৎ পার মিলিয়ন ইউনিটে কি পরিমাণ পার্টস আছে। পার্টস মানে হচ্ছে কি পরিমাণ দ্রব্য থাকতে পারে, এটাই আর কি। আচ্ছা, তো আমরা ppm এ একটা কথা লিখে রাখতে পারি, সেটা হচ্ছে যে 1 মিলিয়ন কি পরিমাণে পদার্থ দ্রবীভূত আছে, এটা হলো সোজা কথা। অর্থাৎ প্রতি মিলিয়নে কি পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকতে পারে, এটাই হচ্ছে তার ppm। তো ppm বের করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমেই আমি ppm এর সূত্রটা লিখি কিভাবে ppm করা যায়। ppm এর যে সূত্রটা থাকবে সেটা হচ্ছে, কোনো পদার্থ যদি ppm বের করতে চাও তাহলে ppm এককে ঘনমাত্রা আসে হচ্ছে cm ইন্টু হচ্ছে 1000। আচ্ছা, এখানে c হচ্ছে ঘনমাত্রা, m হচ্ছে যে পদার্থটা দেওয়া হবে ওই পদার্থের আণবিক ভর, আর 1000 তো বোঝো 1000। আচ্ছা, এটাই। তাহলে একটা জিনিস সহজে বোঝা যাচ্ছে যে ppm এককে যদি হিসাব করতে হয় তাহলে আগে আমাকে ঘনমাত্রাটা বের করে নিতে হবে, তার আণবিক ভর জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন এই ধরনের একটা অঙ্ক দেখি। আচ্ছা, তো আমি তোমাদেরকে এখন এরকম একটা অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে গিয়ে সিলেট বোর্ড 2017 সালে একটা অঙ্ক আসছে। আমার কাছে একটা টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে আমি আসলে প্রশ্নগুলো দেখলাম আর কি, যে কী কী ধরনের প্রশ্ন আসে। দেখো, সিলেট বোর্ড 2017 সালের একটা অঙ্ক। এখানে একটা পাত্র দেওয়া আছে, আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি একটু কাছাকাছি থেকে দেখার চেষ্টা করি। বলা আছে 5% HNO3 দ্রবণ, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড দ্রবণের 250 মিলি একটা পাত্রে সরবরাহ করছে। পাত্রটা হচ্ছে ধরো এ পাত্র, ঠিক আছে? আচ্ছা, শেষে বলা হলো যে এ দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তাহলে এখানে 5% নাইট্রিক অ্যাসিড, এর ঘনমাত্রা আমরা জানি না, আগে ঘনমাত্রা বের করতে হবে, তারপরে ঘনমাত্রাটাকে ppm এককে নির্ণয় করব। তো আসলে আমরা প্রথমেই কি 5% নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা বের করার চেষ্টা করি। আচ্ছা, একটা কথা আগে বুঝতে হবে যে 5% নাইট্রিক অ্যাসিড বলতে কি বোঝায়। আচ্ছা, তো আমরা এভাবে লেখা যদি শুরু করি যে 5% HNO3, অর্থাৎ 100 মিলিতে HNO3 আছে আসলে কতটুকু? 5 গ্রাম, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। যদি বলা হতো 10% HNO3 বর্ণঘন পদার্থ, তাহলে তুমি ভাবে বলতো যে 100 মিলিতে আছে, যদি 10% বলো তাহলে 10 গ্রাম। যদি থাকতো 15% তাহলে বলতাম হচ্ছে 100 মিলিতে HNO3 আছে হচ্ছে 15 গ্রাম। এভাবে করে যত পার্সেন্ট বলতো তত পার্সেন্ট আর কি। আচ্ছা, এটা কি জন্য করা হয়? আমরা যাতে ঘনমাত্রা বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখি, এখানে তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে আমি তার ঘনমাত্রা বের করব, তারপরে হচ্ছে ppm এর সূত্রে গিয়ে করতে হবে। ppm সূত্রে প্রথমে ঘনমাত্রা বের করতে হবে না? আচ্ছা, তো ঘনমাত্রা বের করার জন্য আমরা এদিকে যাই। আচ্ছা, তো এক্ষেত্রে আমার যেটা লাগবে যে বিষয়গুলো সেটা হচ্ছে
HNO3 এর আণবিক ভর, HNO3 এর আণবিক ভর হচ্ছে তোমরা সবাই জানো কত, 63। আচ্ছা, এখানে ডব্লু দেওয়া আছে কত, অর্থাৎ সরবরাহকৃত পদার্থের পরিমাণ আছে 5 গ্রাম। আচ্ছা, আর কিছুই তো আমার দরকার নেই। আচ্ছা, এরপর আসো, আমরা জানি C ইকুয়াল টু ডব্লু ইন্টু 1000 বাই হচ্ছে এমভি। আচ্ছা, তো ডব্লু এর মান কত, 5 ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে এম হচ্ছে 63, ভি হচ্ছে কত, ভি হচ্ছে 100 মিলি না। আচ্ছা, এখানে ভি লিখিনি, তাই তো। আচ্ছা, ভি হচ্ছে তাহলে যে 100 মিলি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা যদি হিসাব করো তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে, আমি ক্যালকুলেশন তাড়াতাড়ি করে দিই, 0.793650 এরকম করে আসতে থাকে আর কি। যে এত কিছু করার তো দরকার নেই, আমরা 5 পর্যন্ত গেলেই হবে। আচ্ছা, অথবা তুমি 2 ঘর পর্যন্ত যেতে পারো, অসুবিধা নেই। সুতরাং পিপিএম এককের ঘনমাত্রাটা কি, হাতে লাগা খুব একটা ভালো না, আগে ভালো ছিল আর কি, এখন ভালো নাই। যাই হোক, আমি আসলে চেষ্টা করতেছি যতটা লেখার জন্য। আচ্ছা, তো সি এর মান তো আমরা জানি, কত বের করলাম, যেটা বের করলাম সেটা বসাবো, 0.793650 ইন্টু এম এর মান আমরা কত বের করলাম, এম এর মান সবাই জানলাম হচ্ছে 63 ইন্টু হচ্ছে 1000। এটাকে যদি হিসাব করো তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে 50,000 আসে এত পিপিএম। এটাই হচ্ছে তোমার আনসার, দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এত পিপিএম। আচ্ছা, তো এই ধরনের অঙ্ক যদি পারো পিপিএম এর, আশা করি যে কোনো ধরনের অঙ্ক পারবে। আচ্ছা, তোমার এই অঙ্কটাতে খেয়াল করো, তোমার যখন নাইট্রিক অ্যাসিড বলো সেটা ছিল 5% HNO3। আচ্ছা, কোনো কোনো অঙ্কে এরকম 5% NO3 বলা থাকবে না, বলা থাকবে হচ্ছে 5%-এর জায়গায় যদি তোমার দেওয়া থাকতো সরাসরি যে অন্য একটা পাত্রের জন্য, এরকমভাবে ধরো দেওয়া থাকলো 5 গ্রাম HNO3, তার অথবা এবং তার একটা দেওয়া থাকবে, আয়তন দেওয়া থাকবে 20 মিলি, তাহলে তুমি ওভাবে করে করবা, সরাসরি বের করতে পারবে না। আচ্ছা, তো আচ্ছা, এই ধরনের আমরা একটা অঙ্ক তাহলে দেখার চেষ্টা করি যে তাহলে এই ধরনের অঙ্ক আসলে কোথায় আছে, যাতে পিপিএম আমরা খুব সহজে বের করতে পারি। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমার বের করার জন্য, আচ্ছা আমি কাছাকাছি একটা অঙ্ক পেয়ে গেছি, দেখো তোমার এই অঙ্কটা বুঝো কিনা। যেমন এখানে কুমিল্লা বোর্ডের একটা অঙ্ক 2017 সালে অঙ্কটা আসছে, এখানে দেওয়া আছে, বলা আছে এ পাত্রের পিপিএম এককে নির্ণয় করা আছে। এ পাত্রে দেওয়া আছে কি দেখো, 20 মিলি 0.15 মোলার, বলা আছে H2SO4। আচ্ছা, খুব কাছ থেকে দেখাতে হবে, অনেক ছোট অঙ্ক কি দেখা যাচ্ছে না প্রায়, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, বলা আছে 20 মিলি 0.15 মোলার H2SO4 এবং এ পাত্রের দ্রবণের পিপিএম এককে নির্ণয় করো। তাহলে আমরা এটা কীভাবে করতে হবে, এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে 0.15 মোলার এবং তার আয়তন দেওয়া আছে হচ্ছে 20 মিলি। আচ্ছা, তাহলে তো খুব সহজেই বের করা যাবে। তারা আমরা H2SO4 আণবিক ভর কত জানি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম। তাহলে খুব সহজে ঘনমাত্রা দেওয়া আছে, আমরা বের করতে পারবো। এক্ষেত্রে ঘনমাত্রা বের করার কোনো দরকার নেই, যেটা দেওয়াই আছে। সেক্ষেত্রে তোমরা সরাসরি সূত্র বসিয়ে দেবো, কোন সূত্রটা, পিপিএম এর এই সূত্র বসিয়ে দিলেই হয়ে যাবে, কোনটা, সিএম ইন্টু 1000। ঠিক আছে। আচ্ছা, সি দেওয়া আছে হচ্ছে 0.15 মোলার, এম তো অবশ্যই জানো 98 ইন্টু 1000, বসাই দেবে, একেবারে সরাসরি হয়ে যাবে, খুব ইজিলি পারবে। আচ্ছা, পিপিএম এর অঙ্কগুলো এভাবে খুব সহজে করতে হয়। পিপিএম এর অঙ্ক আমরা এভাবে করতে পারি, যে ক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া থাকবে না ওই ক্ষেত্রে ঘনমাত্রাটা বের করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল পিপিএম এর অঙ্ক, তাহলে আমাদের মোটামুটি পিপিএম এর অঙ্ক শেষ। এবারে আসো নেক্সট আমরা কি অঙ্ক করব, আমরা শেষ দিক দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, পরে আমরা আরেকটা দেখি সহজ অঙ্ক কি আছে। কোনো কোনো অঙ্কে দেওয়া থাকবে যে পাত্র এ দ্রবণে HCl H2SO4 বা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বা পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় আর পরিমাণ হচ্ছে সরবরাহিত পদার্থের পরিমাণ, সেটা নির্ণয় করা আছে। তো আমরা এ ধরনের একটা অঙ্ক আমরা দেখব যে কোথায় আছে।
আমরা ধরেন একটা অঙ্ক পেয়ে গেছি। আচ্ছা, তোমরা যদি এই অঙ্কটা খেয়াল করো, দেখো এই অঙ্কটায় বলা আছে দিনাজপুর বোর্ড 2015 সালের একটা অঙ্ক। বলা আছে বি দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড না থেকে যদি অন্য কিছু থাকতো, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড থাকতো বা অন্য কিছু থাকতো, এরকম আছে। তো বি দ্রবণে দেখো, বি দ্রবণটা দেওয়া আছে হচ্ছে 18.4 মিলি এবং তার ঘনমাত্রা দেওয়া হচ্ছে 0.2 মোলার ঘনমাত্রা এবং দেওয়া আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। আর বলা আছে এর বি দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। আচ্ছা, তো বি দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দ্রবীভূত আছে সেটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা একেবারে সরাসরি ঘনমাত্রা সূত্রে যাব। যেহেতু এখানে ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা সূত্র যদি বের করি তাহলে বলা আছে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, অর্থাৎ তুমি ওই দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করছিলা, মানে তোমাকে সরবরাহকৃত পদার্থের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমরা সি এর সূত্রে সরবরাহকৃত পদার্থের পরিমাণ কোনটা দ্বারা প্রকাশ করি? ডব্লিউ দ্বারা প্রকাশ করি না? তাহলে ওই অঙ্কটা যদি করি তাহলে খুব ইজিলি আমরা পারবো। আচ্ছা, তো এ ধরনের অঙ্ক কীভাবে করতে হয়? এ ধরনের অঙ্ক করার জন্য তুমি লিখে দেবো হচ্ছে এখানে কী কী জিনিস সরবরাহ করা আছে। আচ্ছা, এখানে একটা ঘনমাত্রা দেওয়া আছে, আণবিক ভর জানো তুমি, তোমাকে বের করতে হবে ডব্লিউ আছে। তো সি দেওয়া আছে কতটুকু? আমরা এখানে সি দেওয়া আছে হচ্ছে 0.20 মোলার। আচ্ছা, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত জানি? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা জানি হচ্ছে 40 গ্রাম। আচ্ছা, পরে বলা হলো যে সরবরাহকৃত পদার্থের পরিমাণ আসলে কি। আর দ্রবণের একটা আয়তন দেওয়া আছে, আয়তনটা কত দেওয়া ছিল? 18.4 মিলি। সেক্ষেত্রে তুমি সরাসরি সূত্র জানাবা, বসাবা। কি সূত্রটা আমরা জানি হচ্ছে, আমরা জানি সি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে এমভি। আচ্ছা, আর বের করতে হবে কি ডব্লিউ। আচ্ছা, তো ডব্লিউ যদি আমরা বের করি দ্যাট ইমপ্লাইজ ডব্লিউ ইকুয়াল টু কি সি এমভি, এটা গুণাকারে যাবে, ভাগ হয়ে যাবে কত দ্বারা? 1000। আচ্ছা, তো সি এর মান আমরা জানি কত? 0.2, আচ্ছা 0 ইন্টু বসাবো হচ্ছে 40 ইন্টু বসাবো হচ্ছে 18.4, আয়তন 18.4। আচ্ছা, ভাগ দেবো কত দ্বারা? 1000 দ্বারা। ভাগ দিলে যে আনসারটা আসতেছে সেটা হচ্ছে 0.147 গ্রাম। আচ্ছা, তাহলে বি পাত্রে দ্রবীভূত পদার্থের পরিমাণ কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 0.147 গ্রাম। একেবারে খুব সহজ না? আচ্ছা, এরকম যে কোনো অঙ্ক যদি দেওয়া থাকলো সেক্ষেত্রে আমার যদি দেখাবার প্রশ্নটা যদি এসসিএল থাকতো সেক্ষেত্রে এসসিএল আমরা আণবিক ভর ব্যবহার করতাম কত? হ্যাঁ 36.5। আচ্ছা, H2SO4 এর কত? হ্যাঁ বলো। 98। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটাই। আচ্ছা, এটা হচ্ছে আমার পদার্থের পরিমাণটা নির্ণয় করলাম, অর্থাৎ এটার জন্য। যদি পদার্থের পরিমাণ না বলে বলতো আণবিক ভর নির্ণয় করো, অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে পদার্থের পরিমাণ দেওয়াই থাকবে। আণবিক ভর নির্ণয় করতে বললে সেক্ষেত্রে তুমি সরাসরি এই সূত্রে যাবা। সেক্ষেত্রে তোমার যে ডব্লু দেওয়া থাকবে, অর্থাৎ সরবরাহকৃত পদার্থের পরিমাণটা দেওয়া থাকবে এবং এই আণবিক ভরটা বের করতে হবে। সেক্ষেত্রে তুমি এই সূত্র দিয়ে খুব সহজে বের করতে পারবে। অর্থাৎ ঘনমাত্রা যদি দেওয়া থাকে তাহলে তুমি বুঝে যাবা যে ক্ষেত্রে সরবরাহকৃত পদার্থের পরিমাণ বলুক বা আণবিক ভর নির্ণয় করতে বলুক, তুমি এই সূত্র যদি বসাই দাও ইনশাল্লাহ সব হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এই দুটো প্রশ্ন শেষ। আচ্ছা, এবার আসো এই প্রশ্নটা কীভাবে অ্যান্সার করা যায়। এই প্রশ্নটা খুব সহজে অ্যান্সার করতে হবে এবং এই প্রশ্নটা খুব সহজে আমরা বুঝবো। প্রশ্ন আবার একটু পড়ে দেখি। বলা আছে উদ্দীপকের অ্যাসিড দ্রবণকে বা ক্ষার দ্রবণকে 50 মিলি দ্রবণে পরিণত করলে ঘনমাত্রা কত হবে এবং উদ্দীপকের প্রমাণ দ্রবণটিকে কীভাবে সেন্টিমোলার ডেসিমোলার দ্রবণে পরিণত করা যায়। আচ্ছা, প্রমাণ দ্রবণের সঙ্গে আমরা একটু আগেই বলছিলাম যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। এখন কথা হচ্ছে ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার দ্রবণ কি আমরা কি জানি? আচ্ছা, আমি একবারটা লিখে দিচ্ছি। ডেসিমোলার দ্রবণ হচ্ছে 0.1 মোলার দ্রবণ। 0.1 মোলার দ্রবণ মানে কি? 0.1 মোল পার লিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি ডেসিমোলার সংখ্যা লিখতেছে। আচ্ছা, ডেসিমোলার পরে হচ্ছে সেন্টিমোলার হচ্ছে 0.01 মোলার দ্রবণ মানে কি ওই একই জিনিস, 0.01 মোল পার লিটার। এই মোলার মানে হচ্ছে মোল পার লিটার, জানো তো। আচ্ছা, সেন্টির পরে কি মিলি। আচ্ছা, মিলিমোলার মানে হচ্ছে 0.001 মোলার মানে মোল পার লিটার। আচ্ছা, যদি বলা হয় সেমিমোলার দ্রবণ সেক্ষেত্রে সেমিমোলার হচ্ছে 0.5 মোলার মোল পার লিটার, একই কথা। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারলাম। এই ধরনের অঙ্ক খেয়াল করে দেখো, এই ধরনের অঙ্কগুলো পড়ার সময় উদ্দীপকের অ্যাসিড দ্রবণ অর্থাৎ যেটা সরবরাহ করা থাকবে বা ক্ষার দ্রবণকে তুমি 50 মিলি দ্রবণে পরিণত করো
বা ডেসিমোলার বা সেন্টিমোলার দ্রবণে পরিণত করো, যাই করুক না কেন, তোমার এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ একটা থেকে আরেকটাতে পরিণত করতে বললে সেটা হচ্ছে কি দ্রবণটাকে লঘু করতে বলে। কি বলে? লঘু করতে বলে। অর্থাৎ যেটা সরবরাহ করা আছে ওটাকে তুমি লঘু করে আনতেছো, ঠিক আছে? হয় তার ঘনমাত্রাটা কমাচ্ছ, বা তার যে দ্রবণটা আছে তার আয়তন কমাচ্ছ বা আয়তন বাড়াচ্ছ। আয়তন বাড়ানোর মাধ্যমে লঘু করা হয় না? আয়তন বাড়ালে তো ঘনমাত্রা কমবে, এভাবে আর কি। তো এই ধরনের অঙ্কগুলো আমরা যদি করতে চাই, আচ্ছা আমরা এই ধরনের একটা অঙ্ক দেখি যে কোথায় আছে। আচ্ছা, আমরা একটা অঙ্ক পেয়ে গেছি আর কি, আমার বেশ কাছাকাছি একটা অঙ্ক। আচ্ছা, তো অঙ্কটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালে আসছে। তোমার অঙ্কটা তুমি যদি দেখো তাহলে এখানে দেখতে পারো, সেটা হচ্ছে দেখো বলা আছে কি, হ্যাঁ এখানে বলা আছে যে এখানে একটা পাত্র দেওয়া, এখানে একটা পাত্র দেওয়া। এই পাত্রে বলা আছে 10% H2SO4 দ্রবণ, সেটা কত মিলি দেওয়া? 500 মিলি, ঠিক আছে। আচ্ছা, বলা হলো যে এই পাত্রে কতটুকু পানি মিশ্রিত করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। তাহলে পানি যদি মেশাও তাহলে এমনিতে বুঝতে পারছো এটা লঘু হয়ে যাবে, ঠিক না? তাহলে এক্ষেত্রে আমরা লঘুকরণ সূত্র ব্যবহার করতে হবে। লঘুকরণ সূত্রটা কি মনে আছে কারো? এক্ষেত্রে হচ্ছে ঘনমাত্রার আয়তনে গুণ দিয়ে যে সূত্রটা, হ্যাঁ ওইটাই, C1V1 = C2V2, এই সূত্রটাই। আচ্ছা, তো তোমার এখানে দেখো এই পাত্রে যেটা কতটুকু পানি মিশ্রিত করলো, এই পাত্রে তুমি কিন্তু ঘনমাত্রা দেওয়া নেই, বলা আছে 10% H2SO4। তাহলে প্রথমে কী করতে হবে? 10% H2SO4 মানে এর কতটুকু ঘনমাত্রার H2SO4 দ্রবীভূত আছে সেটা বের করতে হবে না? অর্থাৎ এর ঘনমাত্রাটা বের করে নিতে হবে। আমরা আগেই বললাম যত পার্সেন্টই বলা হোক না কেন সেটাকে আমরা কী বলি? সেটাকে বলি হচ্ছে 10% H2SO4 মানে 100 মিলিতে H2SO4 আছে কতটুকু? 10 গ্রাম। এভাবে করে তার ঘনমাত্রা বের করব, তার ঘনমাত্রা পেয়ে যাব, আর এখানে তো ভি দেওয়াই আছে 500 মিলি। তারপরে আমরা হিসাব করে করতে পারবো ইনশাআল্লাহ। তো আসো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তো প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে H2SO4 এর ঘনমাত্রা নির্ণয় করবো। আচ্ছা, তো 10% H2SO4 এর জন্য তোমার C = হচ্ছে কি W * হচ্ছে 1000 বাই হচ্ছে MV। তাহলে তোমার এখানে W দেওয়া আছে কত? সরবরাহকৃত পদার্থের পরিমাণ যেহেতু 10%, তার মানে এখানে 10 গ্রাম ধরলাম। আচ্ছা, ভি কত হবে? অর্থাৎ 100 মিলিতে 10%, তার মানে আয়তন হচ্ছে কতটুকু? 100 মিলি। আচ্ছা, এম জানো না? সালফিউরিক অ্যাসিডের জন্য হচ্ছে কত? 98, ঠিক আছে তো? আচ্ছা, 98 গ্রাম লেখা যায়, অসুবিধা নেই। আচ্ছা, তো তুমি এখন এর সাথে বসাই দিবা। ডব্লুর জায়গায় বসাবা হচ্ছে কত? 10 ইন্টু হচ্ছে 1000 বাই এম এর জায়গায় বসাবো হচ্ছে 98, ভির জায়গায় 100, সব বসাই দিলা। এর তোমার মোলারিটি বের হয়ে যাবে হচ্ছে 1.02 মোলার। আচ্ছা, খুব তাড়াতাড়ি হিসাব করে দিলাম। আচ্ছা, 1.02 মোলার। আচ্ছা, এরপরে তুমি এটাকে তুমি বানাবা কিতে? সেমিমোলার দ্রবণে। তাহলে এখন দ্রবণকে যে তোমার সেমিমোলার দ্রবণে মানে পরিণত করতে হবে, তাহলে তুমি আবার লিখবে হচ্ছে আবার, তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব বের করছো ওর জন্য আমি সবগুলো ধরে নিই হচ্ছে C1, ঠিক আছে। আচ্ছা, প্রাথমিকের জন্য তাহলে C1 কত বের হচ্ছে? 1.02 মোলার। আচ্ছা, এটা হচ্ছে তার ঘনমাত্রা। তার আয়তন V1 = কত দেওয়া আছে ওখানে? ওখানে ছিল 500 মিলি। আচ্ছা, আর পরিবর্তিত কিতে পরিবর্তিত করবা? পরিবর্তিত রূপটা কী রকম আসবে? আচ্ছা, পরিবর্তিত রূপ যেহেতু আসবে সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে কতটুকু পানি মিশ্রিত করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। আচ্ছা, যদি বলা আছে সেমিমোলার দ্রবণে পরিণত করতে হবে, তার মানে তুমি C2, সেমিমোলার মানে কি 0.5 মোলার দ্রবণে তোমাকে পরিণত করতে হবে, তাহলে এত মোলার দিলাম। এখন V2 আমরা আয়তনটা জানি না, আয়তনটা বের করতে পারলে আমরা বুঝতে পারবো যে কত মোলার এই সেমিমোলার দ্রবণে পরিণত করতে তার আয়তন কতটুকু দরকার। সেই আয়তন জানতে পারলে আমরা বুঝতে পারবো যে আসলে পানি কতটুকু মিশ্রিত করা লাগবে, কারণ এখানে কি পানি বের হবে না, কত মিলি। আচ্ছা, এখন আমরা সূত্র যাই, আমরা কি জানি? C1V1 সংখ্যা লিখলাম, এখানে আমরা জানি, লিখে নিও, আমরা জানি তোমরাও জানো। আচ্ছা, এখানে হবে কি? আচ্ছা, C2V2, হ্যাঁ, দ্যাট ইমপ্লাইজ তোমার বের করতে হবে কি V2। তাহলে V2 = কি লেখা যায়? C1V1 বাই হচ্ছে কি, কোনটা দিয়ে ভাগ দিতে হবে বলো? C2 দিয়ে আছে। এই যে সূত্রটা কি সূত্র? লঘুকরণ সূত্র, ঠিক আছে। আচ্ছা, আমরা লঘু করতেছি না, দেখো তার আয়তন ছিল কি 1.02 মোলার, অনেক বেশি, সেখান থেকে আমরা 0.5 মোলার বানাচ্ছি।
কমাচ্ছি না তার ঘনমাত্রাটা, এই জন্যই। আচ্ছা, এখন হিসাব করলে যেটা দাঁড়ায় হচ্ছে 1.02 ইন্টু হচ্ছে V1 কত ছিল 500 ইন্টু হচ্ছে C2 কত 0.5, হিসাব করলে আমার আয়তন আসে হচ্ছে 1020 মিলি। আচ্ছা, 1020 মিলি তোমার যদি এটাকে 0.5 মোলে রূপান্তর করতে পারো, অর্থাৎ যে সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল তার ঘনমান ছিল 1.02 মোলার এবং তাতে পানি ছিল হচ্ছে 50 মিলি, এবং সেই সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি এত মোলার দ্রবণে পরিণত করতে বলছে না, অর্থাৎ সেই মোলার দ্রবণে পরিণত করতে বলছে 0.5 মোলার, তো সেই মোলার দ্রবণে সালফিউরিক অ্যাসিড পরিণত হলে তার আয়তন হয় হচ্ছে 1020 মিলি। কিন্তু তোমার ওই পাত্রের ভিতরে পানি দেওয়া ছিল কতটুকু 50 মিলি। এই দেখো এই পাত্রে পানি দেওয়া আছে না 50 মিলি। আচ্ছা, তো আমার আরও 50 না 500 মিলি দেওয়া আছে, তো আমরা কী করতে হবে, যতটুকু পানি আমার দরকার 0.5 মোল দ্রবণের জন্য, অর্থাৎ সেই মোলার দ্রবণে পরিণত করার জন্যে যতটুকু পানি দরকার সেটা কত 1020 মিলি, আর আমার এইখানে পাত্রের ভিতরে দেওয়া আছে 500 মিলি, তাহলে কী করতে হবে আরও পানি এক্সট্রা যোগ করতে হবে না। আচ্ছা, সেই এক্সট্রা পানি কতটুকু যোগ করতে হবে, তার মানে পাত্রে আরও কতটুকু পানি মিশ্রিত করা যেতে পারে, লিখবো হচ্ছে পাত্রে পানি মিশ্রিত করতে হবে কত 1020 বিয়োগ পাত্রে উপস্থিত পানি হচ্ছে এতটুকু, ঠিক আছে, তার মানে বিয়োগ দিলে কত আসে আরও 520, তাহলে এই আরও 520 যদি মেশাও ওই 500 মিলির সাথে তখন আরও 520 মিলি যোগ হয়ে যাবে না, 120 মিলি হয়ে যাবে না, তখন তোমার সেই দ্রবণের ঘনমাত্রাটা এই সেমি মোলার হয়ে যাবে, বুঝছো। আচ্ছা, মানে তুমি ওই পাত্রের ভেতরে এই 500 মিলির ভেতরে যদি তুমি আরও 520 মিলি পানি দিয়ে দাও, তাহলে এই 10% সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রাটা আমরা বের করছিলাম সেটা কত ছিল আমার 1.02, সেই 1.02 আর থাকবে না, সে হয়ে যাবে তখন পরিবর্তিত রূপে 0.5 মোলার, সেমি মোলার হয়ে যাবে, বুঝছো, ক্লিয়ার, লঘু করে ফেললাম না, এটাই হচ্ছে লঘুকরণ সূত্র। আচ্ছা, এতটুকুই থাকলো, ভিডিও বেশি লম্বা করা যাবে না। আচ্ছা, কারণ আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি অত বেশি না, পরে আর দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আমরা পরেটা আলোচনা করব, তারপরে আমরা ঘয়ের প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আচ্ছা, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা, সবাই ভালো থাকবে, ঠিক আছে।